নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প পক্ষী, শান্তা দেবীর লেখা। তিনি যে সময়ে গল্পটি লিখেছেন, ঘোড়ার গাড়ি, দুয়ানা ভাড়া এইসবের উল্লেখে বুঝবেন সে আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার কথা। গল্পটি শোনার সময় সে কথা মনে রাখলে ভালো হয়। যদিও শান্তা দেবী একটি গরিব ঘরে ছোট মেয়ের যে জীবনচিত্র এঁকেছেন তা আজও এই সমাজে এক নির্মম সত্য। বড়দের নমস্কার ও ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি গল্প পাঠ শুরু করছি। আজকের গল্প ফুটকি। গলির মোড়ে মহা শোরগোল পড়িয়া গিয়েছিল। একখানা থার্ড ক্লাস গাড়ি বোঝাই করিয়া 7টি সন্তান সহ একজন পৌরবয়স্ক ভদ্রলোক ফুটপাতের উপর সদ্য নামিয়াছেন। গাড়ির মাথায় ভাঙা তক্তাপোষ, টিনের বাক্স, দেয়াল আলনা, ছেঁড়া মাদুর, লণ্ঠন, বালতি, এক ঝুড়ি শিশি বোতল ও চটে জড়ানো ময়লা ক্ষীর তোষক প্রভৃতি হরেক রকম জিনিস এতক্ষণ শোভমান ছিল। তাহার কিছু কিছু এখন ছেলেদের হাতে চলিতেছে, কিছু বা গলির মুখ জুড়িয়া পথরোধ করিয়া বিরাজ করিতেছে। ভদ্রলোকের সঙ্গে ভাড়া লইয়া গাড়োয়ানে মতদ্বৈত হইয়াছে, তাই এত তুমুল কোলাহল। 6 আনা পয়সায় এতগুলি সজীব ও নির্জীব মাল যে তাহার পিতৃপুরুষেরাও কেহ কখনো পার করে নাই, ইহাই ছিল গাড়োয়ানের প্রধান বক্তব্য। তবে সে মূল বক্তব্যটা যথাসাধ্য উপমা অলঙ্কারে বিভূষিত করিয়া শ্রবণ সুখকর করিয়া নিবেদন করিতেছিল। 6 আনা পয়সার আবর্জনা ঘাটিয়া সে হাত ময়লা করিতে চায় না শুনিয়া পৌর ভদ্রলোকটি পয়সা পাওনা পকেটে ফেলিয়া খুশি মনে গলিতে ঢুকিতেছিলেন। একদিনের বাজার খরচ ইহাতে চলিয়া যাইবে ভাবিয়া এতক্ষণের বাগবিতণ্ডা তার সার্থক বোধ হইতেছিল। কিন্তু গাড়োয়ানের বৈরাগ্য বহু দীর্ঘকাল স্থায়ী হইল না। বাবুকে ঘরমুখ দেখিয়া সে তার কোচবাক্স হইতে নামিয়া আস্তিন গুটাইয়া ছুটিল। শিশুদলে মহা আর্তনাদ পড়িয়া গেল। একটি 10-11 বৎসরের মেয়ে কোলে একটি বছর দেড়েকের ছেলেকে লইয়া এবং ডান হাতে 2টা চিমনি ফাটা লণ্ঠন ঝুলাইয়া এতক্ষণ কৌতূহলপূর্ণ নেত্রে সমস্ত ব্যাপারটা পর্যবেক্ষণ করিতেছিল। এইবার অবস্থা সঙ্গীন দেখিয়া হাতের লণ্ঠন 2টা ফুটপাতে ফেলিয়া দিয়া চিৎকার করিয়া কান্দিয়া উঠিল। ওরে বাবা রে, আমার বাবাকে মেরে ফেলল রে, ওরে কি হবে রে। গলির ভিতরে একটা ছোট বাড়ির সম্মুখে রোয়াকে বসিয়া একদল ছেলে একটা দৈনিক কাগজ লইয়া জটলা করিতেছিল। তাহারা যখন এক এক মুহূর্তে দেশের এক একটা সমস্যার সমাধানে মত্ত হইয়া উঠিতেছিল, সেই সময় মেয়েটির তীব্র চিৎকার তাহাদের কানে আসিল। মুহূর্তের মধ্যে মেয়েটি ছুটিয়া আসিয়া মানিকলালের হাত চাপিয়া ধরিয়া বলিল, শিগগির এসো, শিগগির এসো, লোকটা আমার বাবাকে মেরে ফেললে। এমন কথা শুনিয়া সবার শুদ্ধ হতভম্ব হইয়া গেল। মানিকলাল সদলে মেয়েটির পিছন পিছন ফুটপাতে গিয়া হাজির হইল। তাহাদের দেখিবা মাত্র অশ্বচালকের মর্মবেদনা আবার জাগিয়া উঠিল। মানিকলালের বুঝিতে দেরি হইল না যে ব্যাপার 8 আনার মামলা মাত্র। সে আর কিছু না ভাবিয়া পকেট হইতে একটা আদুরি ঠন করিয়া ফেলিয়া দিল। রঙ্গমঞ্চে যবনিকা পড়িয়া গেল। কিন্তু মানিকলালের মুখ অকস্মাৎ লজ্জায় লাল হইয়া উঠিল। কিছু না ভাবিয়া চিন্তিয়া সে যে চট করিয়া পরের গাড়ির ভাড়া দিয়া দিল, ইহাতে অপরিচিত ভদ্রলোকের যে কত বড় অপমান হইতে পারে তাহা তাহার মাথায় আসিল এতক্ষণে। সে লজ্জিত হইয়া ক্ষমা চাইতে চাইবে, অথচ কি যে বলিবে ভাবিয়া পাইতেছিল না। এমন সময় শুনিল ভদ্রলোকটি হাসিয়া বলিতেছেন, আরে ছোকরা, তুমিও যেমন খামোকা কতগুলো পয়সা নষ্ট করলে। ওর যা পাওনা তা আমি কোন কালে চুকিয়ে দিয়েছি। মাঝের থেকে তোমায় ছেলে মানুষ পেয়ে কিছু লাভ করে নিলে।
মানিকলাল খানিকটা সপ্রতিভভাবে মুখ তুলিয়া চাহিতে দেখিল বাবুটি তার বাক্য ব্যয় না করিয়া তাহারই পাশের বাড়ির টুলেট লেখা ঘরখানা দখল করিতে অগ্রসর হইতেছেন। মেয়েটির মুখেও হাসি ফুটিতেছে। সে চিমনিহীন লণ্ঠন দুইটা কুড়াইয়া লইতে ব্যস্ত। মানিকলালকে দেখিয়া সে বেশ সহজ সুরেই বলিল, তুমি কিছু জানো না। বাবা মিছে কথা বলেছে, বাবা পয়সা দেয়নি। পিতার সম্বন্ধে সন্তানের এইরূপ মতামত শুনিতে মানিকলাল অভ্যস্ত ছিল না। তবে ব্যাপারটা তাহার কাছে অদ্ভুত ঠেকিলেও অবিশ্বাস্য বোধ হইল না, কারণ সে দেখিল তাহার পয়সাটা তাহাকে দিবার কোনো রকম ক্ষীণ প্রয়াসও ভদ্রলোক করিল না। বেশ নিশ্চিন্ত মনে ঘর গোছাইতে সে ব্যস্ত। মেয়েটি তাহার সঙ্গে ভাব জমাইতে উৎসুক দেখিয়া মানিকলালও তাহার কথায় নানা কথা ফেলিল। তাহাকে দেখিলে যেন কেমন গল্প করিতে ইচ্ছে হয়। রোগা পাতলা মেয়েটি, ছেলেদের মতো ছাটা চুল, পোশাকও তেমনি, ছোট হাতের পাঞ্জাবি, কুর্তা ও পায়জামা, হাত দুখানি খালি, কোনো গহনা নাই। চোখ দুটি আশ্চর্য উজ্জ্বল ও বড় বড়। মুহূর্ত পূর্বের ভীতির চিহ্নমাত্র তাহাতে নাই। হাসি ও আলো যেন ঠিকরাইয়া পড়িতেছে, কিন্তু শরীর অর্ধাহারে শীর্ণ, দেখিলে 8 বছরের মেয়ে মনে হয়। মানিকলাল বলিল, তোমার নাম কি খুকি? মেয়েটি খিলখিল করিয়া হাসিয়া মানিকলালের গায়ের উপর পড়িয়া গেল। তার হাসি আর থামিল না। মানিকলাল তাহার মিষ্ট গলার স্বরে পুলকিত হইয়া উঠিল। পিয়ানোর পর্দার মতো মধুর কোমল স্বর তাহার বালকোচিত বেশভূষার সহিত মোটেই খাপ খায় না। মানিকলাল কৌতূহল দেখাইয়া বলিল, ও কি, অত হাসছ কেন? মেয়েটি আরও হাসিয়া দুলিয়া দুলিয়া বলিল, ও মা, তুমি আমার নাম জানো না? সে ভয়ানক অদ্ভুত। আবার হাসির ফোয়ারা ছুটিল। মানিকলাল বলিল, কি বলোই না? মেয়েটি 2 হাতে মুখ চাপিয়া গম্ভীর হইবার চেষ্টা করিয়া বলিল, ফুটকি। তাহার পরই তাড়াতাড়ি মানিকের মুখে হাত চাপা দিয়া বলিল, হাসতে পারে না কিন্তু, খবরদার বলছি। ফুটকির চোখ দুইটি রোষে ও কৌতুকে জলজল করিয়া উঠিল। ফুটকির কোলে ছোট ছেলেটি এতক্ষণ গলির মুখে গাদা করা জিনিসপত্রের ভিতর বসিয়া নির্জীবভাবে আঙুল চুষিতেছিল। অন্য ছেলেরা একটা একটা করিয়া জিনিস টানিয়া ঘরের ভিতর লইয়া যাইতেছিল। মানিকলালের সঙ্গে ফুটকিকে ভাব করিতে দেখিয়া তাহারাও তৃষিত দৃষ্টিতে সেই দিকে তাকাইয়া উহাতে গিরিয়া দাঁড়াইল। হঠাৎ ঘরের ভিতর হইতে কে গর্জন করিয়া উঠিল, মটকা, ফুটকি, দুনি, কুনি, ডোনা। ছেলেগুলি দূর দূর করিয়া দৌড়াইল। ফুটকি যায় বাবা বলিয়া ডোনাকে কোলে তুলিয়া লইল, কিন্তু তখনও নড়িল না। তাহার কথা যে তখনও ফুরায় নাই। সে বলিল, তোমার নাম কি বললে না যে বড়? মানিকলাল বলিল, আমার নামও তোমারই মতো, মানকি। ফুটকি হাসিয়া বলিল, আহা, ওটা তো ডাক নাম, ভালো নাম তো মানে। আমার যে মোটেই ভালো নামই নেই। ভাগ্যে স্কুলে যায় না, তা না হলে খাতায় কি লিখতুম? ভিতর হইতে কে নাকি সুরে চেঁচাইয়া উঠিল, ফুটকি, খিদে পেয়েছে, উনুনে আগুন দেবি না? ফুটকি এবার পলাইল, বলিল, যাই, উনিটা জ্বর হয়েছে, বার্লি রেঁধে দিতে হবে। তোমার বাড়ি ওই দিক পানে বুঝি? দুপুরবেলা আসবো ক্ষণ। যেন তাহার আসাটা নিতান্ত দরকার। মানিকলাল বড়লোকের ছেলে, কলিকাতায় থাকিয়া পড়াশোনা করে। মানুষের সঙ্গে আচার ব্যবহারে সে ঠিক 10 রানের পথ অনুসরণ করিয়া চলিত না, কারণ মানুষের সঙ্গে মেশার অভ্যাসটাই ছিল তাহার অত্যন্ত কম। সে লোকের সঙ্গে নিচে গিয়ে আলাপ করিতে কি খুঁটিনাটি ঘরোয়া গল্প করিতে কেমন যেন আড়ষ্ট হইয়া যাইত। তাহার কথা বলা মানে ছিল হয় বক্তৃতা নয় সমস্যা সমাধান।
কোনো মানুষ তাহার সহিত কথা শুরু করিলে পাছে সে একটু কাছে আসিয়া পড়ে, এই লজ্জায় বিব্রত হইয়া মানিক স্বরাজ কি চরকা কি বাল্যবিবাহ কি বেকার সমস্যা কি আরও কিছু উৎকট ও দুর্বোধ্য রকম একটা আলোচনা ঝাঁপাইয়া পড়িত। বেশিরভাগ কথা এসে নিজেই বলিয়া যাইত, সুতরাং কাহারও তাহার সহিত ঠিক আলাপ করিবার সুবিধা হইত না। অবশেষে কথা শেষ করিয়াই মানিক কোচার খুঁটে চশমা মুছিতে মুছিতে একটা কিছু দুর্বোধ্য তার কৈফিয়ত দিয়া বিনা ভূমিকায় উঠিয়া চলিয়া যেত। ছোট ছেলেমেয়েরা তাহাকে দূর হইতে একটি আজব চিজ মনে করিয়া পর্যবেক্ষণ করিত, কিন্তু কেহ কাছে ঘেঁষিত না। এত লোক থাকিতে ফটকি এই মানুষটাকে তাহার বন্ধু বলিয়া কেন নির্বাচন করিল জানি না। মানিক কিন্তু ফটকিকে তাহার অটল গাম্ভীর্য, অসীম লজ্জা ও অপরিসীম মনুষ্যভীতির বুহ এমন অনায়াসে ভেদ করিয়া ঢুকিতে দেখিয়া খুশিই হইল। তাহার প্রাণটা এই বুহের মাঝখানে পড়িয়া সঙ্গতৃষায় শুকাইয়া উঠিতেছিল। বয়স্ক মানুষের সঙ্গে কেবল তত্ত্ব আলোচনা করিয়া সে তৃষ্ণা মোটেই মিটিত না, অথচ ছোট ছেলেমেয়েকে কেমন করিয়া যে কাছে টানিতে হয় সে বিদ্যেটা তাহার মোটেই জানা ছিল না। ফটকি নিজেই তাহার ঘরবাড়ি খুঁজিয়া বাহির করিল, নিজেই যাওয়া আসার সময় ইচ্ছামতো ঠিক করিয়া লইল। তাহার উপর গল্পের খোরাক তো তাহার অফুরন্ত ছিলই। মানিক হয়তো অর্থনীতির অগাধ জলে হাবুডুবু খাইতেছে। ফুটকি ডোনাকে টানিতে টানিতে আসিয়া বলিল, আচ্ছা, ডোনাটা কি বোকা দেখেছ? 1 পয়সার বাতাসা দেবে এতগুলো, আর জিলিপি দেবে 2খানা, তবু বলবে জিলিপি খাবো। পারে নে বাপু, এমন বেয়াড়া ছেলে নেই। একটু পরে গিন্নিপনা ভুলিয়া সে মানিকের বই টানিয়া মেঝে ফেলিয়া দিত, বলিত, বইগুলো ফেলে দাও না, তোমার তো 100-200 টাকা আছে, তবে আবার কেন লেখাপড়া করছ? মানিক বলিত, কে বলেছে আমার 100-200 টাকা আছে? ফুটকি বলিত, আহা, আমি যেন আর কিছু বুঝি না। তোমার কি 50 টাকা মাইনে? তুমি কি গরিব লোক? তাহলে তোমার ঘরে কেন টেবিল চেয়ার? তুমি কেন পেয়ালাতে চা খাও? তোমার যে হাতে ঘড়ি বাঁধা আছে, বাবার তো নেই, দাদারও নেই, কখনো তোমার 50 টাকা মাইনে নেয়। ফুটকির কাছে মানিক ছিল ঐশ্বর্যের, বিদ্যার, সৌন্দর্যের, এমনকি আচার ব্যবহারও আদর্শস্থল। এ হেন মানুষকে বন্ধুরূপে দখল করিতে পারাকে সে গর্বের বিষয়ই মনে করিত। সাধারণ শিশুমহলে ততটা না হইলেও তাহার ভাতৃমহলে এই জন্য তাহার একটা খাতির ছিল। 7টি সন্তান রাখিয়া ফুটকির মার 6 মাস হইল সংসারে মায়া কাটাইয়া গিয়াছেন। তখন হইতে এই 10 বছরের মেয়েটি হইয়া পড়িয়াছে গৃহিণী। গৃহকর্তার মাসিক বেতন ছিল 50 টাকা। অবশ্য উপরি 5-10 টাকা এদিক ওদিক হইতে তিনি যে সংগ্রহ না করিতেন তা নয়, কিন্তু তাহা তো 7টি ছেলে মেয়েকে খাইতে পড়িতে এবং থাকিতে দিতে ভালো করিয়া কুলাইত না। সুতরাং এই ক্ষুদ্র গৃহিণীটি সহায়রূপে কোনো দাসী চাকরির পালায় ছিল না। উপরন্তু অর্থের অভাবে এত বয়সেও তার সাজ পোশাক ছেলেদের মতো থাকিয়া গিয়াছিল। তাহাতে ফুটকির আপত্তি ছিল না, কারণ শাড়ি পরিয়া হাড়ি নামাইতে, ছেলে কোলে করিতে এবং মধ্যে মধ্যে সুযোগ বুঝিয়া এ বাড়ি সে বাড়ি লাভঝাপ করিতে তাহার অত্যন্ত অসুবিধাই হইত। গায়ে জামার উপর প্যাঁচ দেওয়া শাড়ির অনাবশ্যক অংশটা ক্রমাগত গড়াইয়া পড়িয়া পায়ে আসিয়া জড়াইত, পায়ে পায়ে হোঁচট খাইতে হইত। কাজে শাড়ির দুঃখে সে মোটেই কাতর ছিল না, কিন্তু তাই বলিয়া তাহার দুঃখের অভাব ছিল না। ভোর না হইতে ডোনা কান্না জুড়িয়া দিত, মটকা তাহার খাটো চুল ধরিয়া হাঁচকা টান দিত। ওঠ না বান্দ্রি, রান্না করতে যে বেলা হয়ে যাবে। কুনি নাকি সুরে কান্দিয়া উঠিত, আগে আমি বাননি খামো। দুনি বিনা বাক্যবায়ে লেপের ভিতর হইতে নিষ্ঠুরভাবে তাহার পা ধরিয়া টান দিত। আর সকলের বড় ভাই মিন্টু
ফুটকির বহু যত্নে সঞ্চিত 2-4 আনা পয়সা কি টিনের বাক্স, ছোট আরশি কিংবা রঙিন ফিতাগুলি আত্মসাৎ করিয়া সকলের আগে বিছানা ছাড়িয়া উঠিয়া চলিয়া যাইত। ফুটকির ইচ্ছা করিত বিছানাটা আর একটু আঁকড়াইয়া পড়িয়া থাকিতে, কিন্তু ঢালা বিছানায় সবকটি ভাইয়ের সঙ্গে তাহাকে শুইতে হইত। সুতরাং তাহাদের অত্যাচারের হাত হইতে তাহা নিস্তার পাওয়া শক্ত ছিল। কাজ করিবার ও আপনার ধনদৌলত সামলাইবার জন্য আলস্য তাহাকে ত্যাগ করিতেই হইত। তবুও তাহারই মধ্যে এক একদিন সে পাখির মতো হঠাৎ কখন যেন উড়িয়া অদৃশ্য হইয়া যাইত। সারা বাড়ি খুঁজিয়াও তাহাকে না পাইয়া মটকা আসিয়া মানিকলালের ঘরে দেখিত ফুটকি টোনাকে কোলে করিয়া সকালবেলা বেশ দিব্য আরামে চেয়ারে পা ঝুলাইয়া ডিম ভাজা খাইতেছে। মটকা আসিয়া পড়িলে অবশ্য ভাগ পাইত, কিন্তু মানিকলাল চশমা তুলিয়া পড়িয়া তৎক্ষণাৎ এমনই কাজের ভান করিয়া ভোজে মন্দা গড়াইয়া দিত যে নবাগত অতিথি মোটেই খুশি হইত না। সুতরাং সে রাগে ও হিংসায় জ্বলিয়া গায়ের জোরে ফুটকিকে টানিতে টানিতে বাড়ি লইয়া যাইত আর বলিত, বাবা বলেছে আজ পাড়া বেড়ানো মেয়েকে মেরে পিঠের ছাল তুলে দেবে। মিন্টু সচরাচর বাড়িতে থাকিত খুবই কম, কিন্তু যদি বা কোনোদিন অসময়ে হঠাৎ আসিয়া পড়িত, তাহা হইলে সেও মটকা সহায় হইয়া ফুটকিকে শাস্তি দিবার নানা অভিনব উপায় আবিষ্কার করিত। ফুটকি কিন্তু দমিত না। ছাড়া পাইলে আবার ছুটিয়া আসিয়া মানিকলালের বাড়ি হাজির হইত এবং বলিত, ওরা আমাকে ধরে ধরে ছেঁচছিল। আচ্ছা দাঁড়াও না, বড় হলে আমি ওদের ধরে ছেঁচব আর সব জিনিস কেড়ে নেব। কাল তুমি যে আমায় পয়সা দিয়েছিলে, মিন্টু লক্ষ্মী ছাড়া নিয়ে নিয়েছে। ওকে দাদা বলবে না কচু বলবে। মানিকলাল উপহার দেবার একটা মানুষ পাইয়া প্রায় প্রত্যহ ফুটকিকে হয় লজেঞ্চুস, নয় ফিতা, নয় পেন্সিল কলম, কি পয়সা শিখি দেওয়ানি কিছু না কিছু একটা দিত। মটকা দুনি কুনিরা এই কারণে তাহার খানিকটা স্থাবক ছিল, কিন্তু মিন্টু করিত জুলুম। পরদিন প্রায় শোনা যাইত, আহা মটকা বেচারি চাইলে, অথবা কুনিটা ছেলে মানুষ, ওকে যে কেউ দেয় না, নয়তো দাদা লক্ষ্মী ছাড়া হাড় জ্বালানো আমায় মেরে কেড়ে নিলে। সুতরাং এত পাইয়াও ফুটকি সম্পদ বাড়িত না। মানিক কলেজে যাইতেছিল। ফুটকি পিছন হইতে ডাকিল, মানিকদা, বিনি বলছে তুমি বেশ সুন্দর দেখতে, ও তোমার সঙ্গে বন্ধু পাতাবে। বিনি নাম্নী বালিকাটি ফুটকির পিঠে প্রচণ্ড এক চড় মারিয়া বলিল, মেরে ফেলব যদি ফের একটা কথা বলিস। মানিক একবার মাত্র পিছন ফিরিয়া ছোট বড় মাঝারি নানা রকমের সবেনি অবেনি বালিকা দল দেখিয়া হনহন করিয়া ছুটিয়া গলির বাহিরে চলিয়া গেল। মেয়েরা ঠাট্টা করিয়া উঠিল, ওহ ভারী তোর বন্ধুরে, ডাকলেও তাকায় না। ফুটকির আগে অভিমানে গাল ফুলাইয়া সেখান হইতে চলিয়া গেল। একবার মানিকের খালি বাড়িটায় ঢুকিয়া কি সব হিজিবিজি কাটিল। তাহার পর নিজের বাড়ি চলিয়া গেল। বাড়িতে এমন সময় মিন্টু কোনোদিন থাকে না। সস্তা চায়ের দোকানের দরজায় দাঁড়াইয়া যাকে তাকে বন্ধু পাকড়াইয়া পরের পয়সায় কিছু বাসি মাছের চপ খাইয়া ও বিড়ি ফুকিয়া ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আড্ডা দিয়া গায়ে হাওয়া লাগাইয়া বেড়ানোই ছিল তাহার প্রাত্যহিক কাজ। ইহা ছাড়াও আর তাহার যা সব কাজ ছিল তাহাকে ভদ্র কোনো আখ্যা দেওয়া শক্ত। ফুটকি বাড়ি ঢুকিয়া দেখিল মিন্টু তাহাদের ঘরের একমাত্র আসবাব বাবা তক্তাপোষখানার উপর পা তুলিয়া শুইয়া পড়িয়া আছে। ফুটকি বলিল, দাদা বাড়ি এসেছে যে, অসুখ করেছে বুঝি? মিন্টু লাফাইয়া উঠিয়া বলিল, একটু মাথা ধরেছিল, সে এক্ষুনি সেরে যাবে। ফুটকি নাচিয়া উঠিয়া বলিল, আরে দূর, মাথা তরা বুঝি অমনি সারে? মানিকদা বলেছে ওডি গোলন দিতে হয়। দাঁড়াও আমি এনে দিচ্ছি, মানিকদার অনেক আছে। মিন্টু বলিল, তোর মানিকদা বড় নবাব দেখছি, সবই তার আছে।
ফুটকি গর্বিতভাবে মাথা তোলাইয়া বলিল, ও মা, তা থাকবে না? ওরা যে বড় লোক, সব আলমারি বাক্স বোঝায় পড়ে রয়েছে, তাতে কত ও কাপড় জামা বই টাকা পয়সা, ঘরে কেমন সুন্দর আলো পাখা, তুমি এমন দেখোইনি? মিন্টু লুব্ধ দৃষ্টি চঞ্চল হইয়া উঠিল, বলিল, আমাকে দেখাবে? ফুটকি একটু লজ্জা পাইয়া বলিল, তুমি এত বড় ধীরে ছেলে, ইংরাজি জানো না, কলেজে যাও না, শুধু পায়ে রাস্তায় বেড়াও, তোমাকে আমি মানিকদার কাছে নিয়ে যেতে পারবো না, আমার বিচ্ছিরি লাগে। মিন্টু মুখটা একটু বাঁকাইয়া বলিল, ওরে আমার বিটুসি রে, তুই বড় ইংরাজি জানিস, আর লেডলর বাড়ির জুতো জামা পরিস না? নিজের পেতনি রূপ দেখাতে তো বেশ সচ্ছিরি লাগে। ফুটকি বলিল, আমার সঙ্গে যে চেনা হয়ে গেছে, ও যে আমার মানিকদা। এই যুক্তির কাছে হার মানিয়া মিন্টু বলিল, আচ্ছা চল না চুপি চুপি দেখে আসি, তোর মানিকদাকে বলিস না যেন। গিন্নির মতো সুরে ফুটকি বলিল, তাই চলো। চাকরটাকে বলবো এখন, তাতে আমার লজ্জা করে না। মিন্টু উঠিয়া ফুটকির সঙ্গে মানিকের বাড়ি চলিল। চাকর তাহাতে দেখিয়া বলিল, কি খোঁকে দিদিমণি, বাবু নেই, ওপরে কোথায় যাচ্ছ? ফুটকি বলিল, তুই থাম না, তোকে অত সর্দারি করতে হবে না, আমার ওপরে কাজ আছে, আমি যাচ্ছি। চাকরটা আর কিছু না বলিয়া চলিয়া গেল। ওপরে উঠিয়া ফুটকি পরম উৎসাহে ঘর বাড়ি দেখাইতে শুরু করিল। এই মানিকদা পড়বার ঘর, ইংরেজি বইয়ে পেন্সিলে দাগ দিয়ে এক্সামিনে পড়া এখানে করতে হয়। তার গায়ে মাস্টারের সব কথা লিখে রাখতে হয়। কেবল এক পাতা দু পাতা পড়া নয়, কলেজে অনেক পড়া দেয়, গাদি গাদি মোটা মোটা বই একদিনেই পড়ে। এই যে মানিকদার খাবার টেবিল, এর উপর চাদর বিছিয়ে খায়, আর বাটির ভিতরে হাত ধোয়, চাদরের উপর জল ফেলতে নেই। কেমন রূপোর ফুলদানি দেখেছ? আর টেবিলের ঘড়িটা দেখো, ওটা গান গায়। ফুটকির জিনিস কেহ দেখিতেছিল কিনা এবং তাহার বক্তৃতা কেহ শুনিতেছিল কিনা, সেদিকে তাহার কোনোই লক্ষ্য ছিল না। সে আপন মনে মানিকের ঐশ্বর্যের সম্বাদ দেখাইয়া ও তাহার বর্ণনা করিয়া চলিয়াছিল। মিন্টু মাঝে মাঝে হ্যাঁ রে, এটা কি ওটা কি বলিয়া তাহার উৎসাহ বর্ধন করিতেছিল বটে, কিন্তু প্রশ্ন শেষ হইবার পূর্বে ফুটকি প্রায় সব উত্তর শেষ করিয়া রাখিতেছিল। নিজের ধনদৌলতেও মানুষের এত গর্ব হয় না, যত তাহার মানিকের সম্পদে ছিল। মানিক যখন বাড়ি ফিরিল, তাহার অনেক আগে ফুটকি ও মিন্টু চলিয়া গিয়াছে। মানিক ঘরে ঢুকিয়া দেখিল পড়িবার টেবিল জুড়িয়া ফুটকি খড়ি দিয়া বড় বড় অক্ষরে লিখিয়া রাখিয়াছে, মানিকটা বড় দুষ্ট, আমার কথা শোনে না। মানিকটার সঙ্গে আড়ি 100, 200, 300 বার। তাহার পর টেবিলে একের পিঠে যতগুলি শূন্য ধরে তত শূন্য দিয়া লিখিয়াছে, যার চেয়ে বেশি বলা যায় না ততবার। সকালে ফুটকির ডাকি সাড়া না দিয়া চলিয়া যাওয়ার অপরাধে যে তাহার এই শাস্তি হইয়াছে বুঝিয়া মানিক হাসিল, কিন্তু তখন রাত হইয়াছে, রাগ ভাঙাইতে যাইবার মতো সময় নয়, এবং বাড়ি গিয়া ফুটকিকে ডাকাডাকি করা কোনোদিন তার অভ্যাসও ছিল না। তাই মানিকলাল শুইয়া পড়িলেন। সকালে উঠিয়া মানিকলাল চাকরটাকে ডিম কিনিতে পয়সা দিতে যাইবে, দেরাজে টান দিয়া দেখিল খুচরো পয়সাগুলো পড়িয়া আছে, কিন্তু 5খানা 10 টাকার নোট নাই। মানিক বিস্মিত হইল। চিরকাল খোলা দেরাজে কিংবা পড়িবার টেবিলের উপর চিঠিপত্রের সঙ্গে টাকা ফেলিয়া রাখায় তাহার স্বভাব, কিন্তু কখনো তো 1 পয়সা তাহার লোকসান হয় নাই। আজ হঠাৎ এতগুলো টাকা গেল কোথায়? মানিক চাকরটাকে ডাকিয়া বলল, এ লক্ষ্মী ছাড়া, দিন দিন বুঝি তোর বিদ্যে বাড়ছে? দেরাজ থেকে টাকা কোথায় রেখেছিস?
সে বলিল, রাম রাম বাবুজি, ই শরম কে বাত, টাকা আমি নিলে গলা দিয়ে খুন উতার কে মর যাব না? মানিক বলিল, তুই নিসনি তো কি ভূতে এসে নিয়ে গেছে নাকি? চাকরটা বলিল, খোঁকি দিদিমণি এসেছিল, আর সেই চোরটা বাবুটা এসেছিল, ওই বদমাসওয়াল ইয়ে হবে। মানিক কিছু বলিল না, ভ্রুকুঞ্চিত করিয়া সেখান হইতে চলিয়া গেল। ফুটকি এক হাতে কয়লা মাখিয়া দরজার কাছে একবার উঁকি মারিয়া চলিয়া গেল। মানিক কি বলিবে ভাবিয়া পাইল না। খানিক পরে শুনিল ডোনাকে সে তর্জন করিয়া বকিতেছে, না গো না, অত নোলায় কাজ নেই, আর ডিম খায় না, হ্যাংলা ছেলে কোথাকার, মানিকদার সঙ্গে আমি আড়ি করে দিয়েছি। তার আড়ির খবরটা মানিক যদি ভুল করিয়া না পড়িয়া থাকে, তার ডোনাকে ধরিয়া আনিয়ায় মানিককে যে খবরটা শোনানো হইতেছে তাহা বুঝিতে মানিকের দেরি হইল না। একটা সন্দেহের চাপে মনটা তাহার ক্লিষ্ট হইয়া থাকিলেও ফুটকির ব্যবহারে সে তাহাকে না ডাকিয়া পারিল না। সে ডাকিল, ফুটকি শুনে যাও। ফুটকি খাটো চুলকুলি দুলাইয়া গম্ভীরভাবে বলিল, সকালবেলা তোমার ডাকাডাকি শুনবার আমার সময় নেই, আমার কাজ আছে। এতগুলো রাক্ষসের ভাত জোগাতে হবে না? মানিক বলিল, হবে তা হবে, দরকারি কথা আছে, শুনে যাও। ফুটকি যেন কতই অনিচ্ছা ভরে ঘরে আসিয়া ঢুকিল। মানিক একটু ইতস্তত করিয়া বলিল, ফুটকি, কাল দুপুরে কাকে সঙ্গে করে এনেছিলে? ফুটকি একটু চমকাইয়া উঠিল। মানিক তাকে বলিতে যে মিন্টু বারণ করিয়া দিয়াছে, তাছাড়া মিন্টুর কথা বলিতে তাহার নিজেরও ভালো লাগে না। ফুটকি বলিল, কাউকে না, একাই এসেছিলাম। কেন, আমি লিখতে পারি না ভেবেছ? নিজেই লিখেছিলাম। মানিক ভাবিয়া পাইল না। মিন্টুকে আনিয়া থাকিলে ফুটকি কেন তাহা লুকাইতেছে? তাহার কি এই ব্যাপারে যোগ থাকা সম্ভব? না চাকরটা নিজের দোষ এই উপায়ে পরের ঘাড়ে চাপাইতে চেষ্টা করিতেছে? সে বলিল, না, তার জন্য নয়, কতগুলো টাকা পাচ্ছি না, কেউ যদি ভুল করে নিয়ে থাকে তাই ভাবছি। ফুটকি মুখটা লাল করিয়া বলিল, সত্যি নাকি? ও মা, কি হবে? সে আর দাঁড়াইল না, হনহন করিয়া সেখান হইতে দৌড়িয়া চলিয়া গেল। মানিক তাহার রকম দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। সারাদিনের মধ্যে ফুটকির আর দেখা পাওয়া গেল না। মানিক একবার ভাবিল গিয়া খোঁজ করিবে, কিন্তু পুলিশের মতো আজকের দিনে বাড়ি চড়াও হইতে তাহা লজ্জা করিল। সে কাজে অকাজে যতবার বাহিরে যাওয়া আসা করিল, ততবারই ঘুরিয়া ঘুরিয়া শীঘ্র বাড়ি ফিরিয়া আসিল। কি জানি, যদি ফুটকি আসিয়া ঘরে বসিয়া থাকে, অথবা যদি চাকরটা তাহাকে ঘরে ঢুকিতে না দিয়া থাকে। গলির মধ্যে ডোনা ধুলোয় বসিয়া মুঠা মুঠা ধুলা গায়ে মাখিতেছিল। ও চাল ডালের খুদ কি কাঁকর বালি যাহা বাইতেছিল তাহাই খুটিয়া খুটিয়া মুখে পড়িতেছিল। আজ তাহাকে আগলাইবার কেহ নাই। দুনিয়া কোণে দুই টুকরা শুকনো রুটি হাতে করিয়া জানালার ভিতর দিয়া উঁকি মারিতেছিল। মানিককে দেখিয়াই পলাইয়া গেল। মটকা একটা গলা ভাঙা বোতলে তেল কিনিয়া বাড়ি ফিরিতেছিল। সেও যেন কোনো প্রকারে মানিকের চোখ এড়াইয়া ঘরে ঢুকিয়া পড়িল। খাওয়া দাওয়া সারিয়া মানিক যখন বিছানায় শুইয়া বই পড়িতে পড়িতে ঘুমাইয়া পড়িয়াছে, তখন হঠাৎ কে যেন তাহার দরজা ঠেলিল। মানিক ধড়ফড় করিয়া উঠিয়া বসিল। মনে হইল যেন ফুটকি বাহির হইতে ডাকিতেছে, মানিকদা, দরজাটা খুলো। এমন মিহি গলায় ফুটকি কখনো তো ডাকে না। মানিক অবাক হইয়া গেল। খানিক পরে বলিল, দরজা খোলা আছে, ঠেলে এসো। কিরকম যেন চোরের মতো চুপি চুপি ফুটকি আসিয়া ঘরে ঢুকিল। তাহার গতিতে হরিণ শিশুর মতো সে চাঞ্চল্য নেই। একদিনে কে যেন তার ফুটন্ত প্রাণ দুই পায়ে দলিয়া গিয়াছে।
মানিক উঠিয়া বসিয়া বলিল, ফুটকি, কি হয়েছে ভাই, এত রাত্রে কেন? ফুটকি হঠাৎ ঝাঁপাইয়া আসিয়া মানিকে গলা জড়াইয়া ধরিয়া বলিল, মানিকদা, আমি মিছে কথা বলেছিলাম। বাবা মিছে কথা বলে, দাদা মিছে কথা বলে, তবে আমি কেন বলবো না? মিন্টু পাজিটা চুপি চুপি এসেছিল আমার সঙ্গে। মানিক বলিল, এত রাত্রে না বলে কাল সকালে বললেই তো হতো। ফুটকি গলার স্বর নামাইয়া বলিল, ওরে বাবা, সকালে যে আমাকে বন্ধ করে রাখবে, আজ সারাদিন আমায় বন্ধ করে রেখেছিল। মানিকদা, মিন্টুটা বড় লক্ষ্মী ছাড়া, ও তোমার টাকা চুরি করেছে, আমি বুঝতে পেরেছি। ওটাকে বলেছিলাম, তাই আমার হাত দুটো কড়িকাঠের সঙ্গে টাঙিয়ে রেখেছিল, কেবল বুড়ো আঙুল দুটো মাটিতে ঠেকিয়েছিল। উহ, এমন মেরেছি জানো না। আবার বাবাকে বলেছে আমি নাকি বদ ছেলের সঙ্গে মেশি। বাবা আমাকে তার ওপরে বিছুটি দিয়ে মেরে সারাদিন ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। বলেছে কোথাও বেরোতে পারবি না, রাত্রিরে খাবার সময় ছেড়ে দিয়েছিল। ওরা ঘুমিয়ে পড়েছে, তাই দরজা খুলে পালিয়ে এসছি। ফুটকি হঠাৎ নিজের পা দুইটা ধরিয়া মাটির উপর বসিয়া পড়িল। বলিল, মানিকদা, তোমার সেই ভালো ওষুধটা দাও না ভাই। পায়ে বড় ব্যথা, গায়ে বড় জ্বালা, আমি হাঁটতে পারছি না। মানিক তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ওষুধ পাড়িয়া ফুটকির হাতে পায়ে লাগাইয়া দিল। তাহার সর্বাঙ্গ উঁচু উঁচু হইয়া সারি সারি কালো রেখা পড়িয়া গিয়াছে। দুষ্ট দুষ্ট হাসি হাসি মুখখানা একেবারে নীল হইয়া গিয়াছে। পাহাড়ে ঝর্ণার মতো দুরন্ত মেয়েটি এমন চেহারা দেখিয়া মানিকের চোখে জল আসিল। মানিক বলিল, চলো তোমাকে বাড়ি রেখে আসি, তা না হলে জানতে পারলে আবার তোমায় ওরা শাস্তি দেবে। ফুটকি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, মানিকদা, তোমার মালা আছে? মানিক বিস্মিত হইয়া বলিল, কেন রে? ফুটকি বলিল, তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আমাকে আর যেতে হবে না। আমি ওখানে যাব না, আমার ভয় করে। মিন্টুটা আমাকে মেরে ফেলবে, বলেছে যদি আমার নাম করিস তবে খুন করে ফেলব। মানিক বলিল, আচ্ছা, মিন্টুকে নাইবা বললে এসব কথা, সে কেমন খুন করে আমি দেখে নেব। তারপর একদিন আমি ভালো মালা কিনে আনব। আন্ধার ঘরে বিয়ে হবে না, অনেক আলো জেলে ভালো করে বিয়ে হবে। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।